হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা সবাই? আমাদের ঈদের পরে আজকে প্রথম ক্লাস। তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। কিন্তু বেশি দিন হয় নাই, মাত্র তো একদিন গেছে। 15 দিন মতো হয় মাত্র। হ্যাঁ, বুঝিনি কি বললে। আগে চাইছিলি। আচ্ছা, সম্ভবত তোমার পাশে কথা বলছো আর কি, একটু মিউট রাখো। যাক, আমরা যে ক্লাসটা করছিলাম আমাদের মেকানিক্স এর হয়তো আজকে শেষ ক্লাস হতে চলেছে। যদি সময় পাওয়া যায় আমরা আজকে আশা করি শেষ করে দিব। এবং তারপরে তোমাদের যখন আবার ক্লাস খুলবে ফিজিক্যালি, হয়তো আমরা কয়েকটা রিভিউ ক্লাস নিয়ে তোমাদের টিউটোরিয়াল বা সামনে যে পরীক্ষাগুলো নেওয়ার কথা সেগুলো আমরা নিব আর কি। তো যাই হোক, আমাদের যেটা চলছিল তোমরা হয়তো জানো, আমাদের সব লাস্টে কি পড়েছি ভুলে গেছো মনে হয়। কারো কি মনে আছে আমরা সব লাস্টে কি পড়েছিলাম? Determination of Young's modulus. হ্যাঁ, ডিটারমিনেশন অফ ইয়ংস মডুলাস, সেটা আমরা পড়েছিলাম। এটা এটা একটা জাস্ট প্র্যাকটিক্যাল এক্সামের মতো আর কি। তো এই পর্যন্ত আমাদের হয়েছিল, তারপর থেকে আমাদের আজকে হবে আর কি। তো এগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, এই পর্যন্ত যা হয়েছে এতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলতে পারো। আর যদি না থাকে তাহলে আমরা সামনে এগিয়ে যাই আর কি। সম্ভবত নাই। তো আমরা তাহলে শেয়ারিং স্ক্রিনটা অফ করি এবং আমরা তারপরে আজকে ক্লাসে চলে যাই। তোমাদের স্পিকার ভিউ দিয়ে এটা এবং পিন করি। হ্যাঁ, ওকে। সবাই মনে হয় বোর্ড দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। আচ্ছা, পার্টিসিপেন্ট তোমাদের এমনিতে তো আরো বেশি থাকে, আজকে কম। এটা প্রথম ক্লাস, সবাই জানে তো নাকি? আজকে আমাদের যেটা পড়বো সেটা হচ্ছে বেন্ডিং বিম। এখন বিম জিনিসটা আসলে কি, তোমরা কি বিম চেনো? এখানে যে দুটো ফিগার আঁকিয়েছি এগুলোকে আমরা বিম বলতে পারি। কখন বিম বলতে পারি? যখন এটা ইউনিফর্ম ম্যাটেরিয়ালে তৈরি, মানে ম্যাটেরিয়ালটা যেখানে কম্পোজিশন যেটা, এটা সব জায়গাতে ইউনিফর্ম এবং সেটা আইসোট্রপিক। আইসোট্রপিক কথাটার মানে হলো তুমি যে ডিরেকশনে যাও এটা ম্যাটেরিয়ালটা একই রকম থাকবে। আর ইউনিফর্ম মানে হলো তুমি এই জায়গাতে যদি ম্যাটেরিয়ালটা যে কম্পোজিশন দেখবে, এখানে যদি দেখো তাহলে ওই একই রকম কম্পোজিশন দেখবে, এখানে যদি দেখো একই রকম কম্পোজিশন দেখবে। এটাকে আমরা বলি ইউনিফর্ম। এখন ইউনিফর্ম আর আইসোট্রপিক, এই দুটার মধ্যে একটা মিল আছে কিন্তু একটা পার্থক্য আছে। আইসোট্রপিক যদি তুমি বলো তার মানে হলো একটা ডিরেকশন ডিপেন্ডেন্ট প্রপার্টি। মানে তুমি প্রত্যেকটা ডিরেকশনে, তুমি মনে করো এই ডিরেকশনে যাচ্ছ, প্রত্যেকটা যতদূর তুমি যাবে সম্পূর্ণ জায়গা জুড়ে যদি একই রকম প্রপার্টি পাও, আবার এদিকে যদি যাও একই রকম প্রপার্টি হবে, যে ডিরেকশনে গেলে একই রকম হবে। তার মানে এটা ডিরেকশনে এরপর ওপর এটা, মানে সব দিক ডিরেকশনে যদি একই রকমের প্রপার্টি হয় তাহলে সেটাকে আমরা বলি আইসোট্রপিক মিডিয়াম বা আইসোট্রপিক ম্যাটেরিয়াল আমরা এখানে বলতে পারি সেক্ষেত্রে। তো যে যে আমরা যেটা বিম বলবো সেই বিমটা অবশ্যই একটা আইসোট্রপিক হতে হবে এবং সেটা হোমোজেনিয়াস হতে হবে। তো এরকম যদি হয়, যার কিনা দৈর্ঘ্য যেটা হবে, দৈর্ঘ্যটা আমাদের প্রস্থ বা উচ্চতা এর থেকে অনেক বড়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আমরা বিম বলতে পারি। এখন এই বিমের বেন্ড কথাটা মানে হলো বাঁকা করা, তাই না? বাঁকানো, যদি আমরা একটা বিমকে যদি বাঁকা করি তাহলে সেখানে আমাদের কি ঘটনা ঘটে সেটা নিয়ে আমাদের মূলত আজকে আলোচনাটা হবে আর কি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো যে এখানে যদি আমাদের বাঁকা করতে হয় তাহলে বাঁকা করলে পরে আমাদের এর উপরে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এখন যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করব সেই ফোর্সটা ট্যানজেনশিয়াল ফোর্স যেন না হয় আর কি।
এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটাকে আমরা বিম তখনই কনসিডার করতে পারি যাতে এটা এটা যদি আমাদের হোমোজেনিয়াস হয়, আইসোট্রপিক মিডিয়াম যদি হয়, এবং আর একটা জিনিস থাকতে হবে, সেটা হলো এটার যে কোনো ধরনের শেয়ার এখানে হওয়া যাবে না। শেয়ার হওয়া যাবে না তার মানে হলো আমাদের এখানে ট্যানজেনশিয়াল ফোর্স থাকা যাবে না। তাহলে যে ফোর্সটা এখানে অ্যাপ্লাই করব সেটা যেন ট্যানজেনশিয়াল না হয়, এবং সাথে এটা যেন কোনোভাবে শেয়ারিংটা যেন এখানে না হয় আর কি, তখন আমরা এটাকে বিম হিসেবে কনসিডার করতে পারি। তোমরা কি বিম দেখেছো কখনো প্র্যাকটিক্যালি? বিম কি কেউ দেখেছো? আচ্ছা, একটু রেসপন্স করতে হবে, তোমাদের ক্লাসে যদি কোনো কোশ্চেন করি সাথে সাথে একটু রেসপন্স করবে, পারো বা না পারো প্রত্যেকে রেসপন্স করবে। বিম কি তোমরা দেখেছো? স্যার বিম হচ্ছে স্যার এক্স রে থাকে না স্যার? ও আচ্ছা আচ্ছা, তুমি ওই বিমের সাথে এটা কনসিডার, ওটাকে লাইট বিম বলতে পারি আমরা। হ্যাঁ, ওটাও বিম, ওটা লাইটের ক্ষেত্রে এটা বিম। স্যার, রডকে আমরা একটা বিম ধরতে পারি না? হ্যাঁ, রডকে আমরা একটা বিম ধরতে পারি। আমরা তো এখানে যেটা রেখেছি আর কি, এরকম ধরনের একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন হতে পারে, একটা এরকম সার্কুলার ক্রস সেকশন হতে পারে। এটা এখন যে ম্যাটেরিয়ালের হোক, এটা হতে পারে আয়রনের, হতে পারে কপারের, অথবা হতে পারে কনক্রিট, এগুলোকে সবগুলোকে আমরা বিম বলতে পারবো তখনই যদি এটা আইসোট্রপিক এবং হোমোজেনিয়াস হয় এবং কোনো শেয়ার এখানে যদি না থাকে, শেয়ার মডুলাস যদি এখানে যদি না থাকে আর কি, তখনই আর কি। তো এরকম ধরনের বিম তোমরা দেখেছো প্র্যাকটিক্যালি হয়তো অনেকে বাসা বাড়িতেও থাকবে, ছাদের উপরে দেখবে, ছাদে মানে ছাদের নিচ দিয়ে একটা এরকম, মানে আমার এখনো আছে আর কি, ক্যামেরা আমাদের ঘোরাতে হবে। আচ্ছা, একটু ঘোরাই, উপরে খেয়াল করো, ওই যে যেটা দেখছো যে ছাদের সাথে মাঝখান থেকে একটা অংশ মানে নিচে বেড়ে আছে আর কি, এটাকে আমরা একটা বিম বলতে পারি। বুঝতে পারছো কি? তো এটা যেরকম ভাবে বিম, তারপরে আবার অনেকে হয়তো ওই যে ব্রিজ কালভার্ট এখানে যখন যাবে সেখানেও দেখবে যে আচ্ছা, হার্ডিঞ্জ ব্রিজে যখন তোমরা গেছো, যারা গেছো তারা জানতে পারবে আর কি, ওখানে দেখবে যে লোহার অনেকগুলা পাটাতন নিচে তৈরি থাকে আর কি, তো ওটাকেও আমরা এখানে বিম হিসেবে ধরতে পারি, মানে নিচের যে অংশগুলো সাপোর্ট দেয় ব্রিজটাকে ধরে রাখার জন্য, সেটা এক ধরনের বিম বলা যাবে। তো এই বেন্ডিং, বিমের আমরা বেন্ডিং নিয়ে আজকে আলোচনা করব। সেই বেন্ড হওয়ার জন্য আমাদের এখানে মূলত ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আমাদের ফিগারটা যেটা আমরা আঁকালাম, এটা একটা কমন একটা ফিগার। এখন আমরা যে ফিগারটা পরবর্তীতে আঁকাবো সেটার জন্য আমরা যেটা করব, এত বেশি ডিটেলস আমরা আঁকাবো না, শুধুমাত্র উপরের সারফেসটা, একটা সারফেসটা আমরা সাইড সাইড ভিউটা আমরা দেখবো আর কি। এই বিমগুলোর আমরা জাস্ট সাইড ভিউটা দেখবো। তাহলে সাইড ভিউ দেখবে, এটা যদি একটা রেক্টেঙ্গুলার শেপের একটা বিম যদি হয় তাহলে সেই বিমটা এরকম হবে, এবং তুমি যদি এটাকে ফোর্স অ্যাপ্লাই করো তাহলে ফোর্স আমাদের যে কোনো একটা, এখানে যে কোনো একটা এন্ড আমাদের প্রয়োগ করতে হবে, অথবা দুই এন্ডও প্রয়োগ করা যেতে পারে আর কি। তো এই এন্ডে যদি আমরা ফোর্স প্রয়োগ করি, ধরলাম যে এখানে ফোর্স অ্যাপ্লাই করার জন্য আমরা ডাব্লু পরিমাণের ওয়েট এখানে ঝুলিয়ে দিলাম, তাহলে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো। আচ্ছা, এখন এই ফোর্সটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এটাকে আমাদের অ্যাপ্লাই করতে পারার জন্য আমাদের মূলত এটাকে আবার কোনো একটা রিজিড কোনো একটা সাপোর্টের সাথে এটাকে আটকে থাকতে হবে। তো আমরা যদি এটাকে আটকে রাখি তাহলে এখানে আমরা এরকম ভাবে হয়তো বা একটা এন্ড এরকম ভাবে আমরা এটাকে কোনো একটা সাপোর্টের সাথে আটকে দিতে পারি, মনে করো একটা রড, মানে একটা, এটা মনে হয় একটা দেওয়াল, এই দেওয়ালের উপরে আমাদের একটা বিম হিসাবে আমরা ধরতে পারি, একটা স্কেলকেও আমরা বিম হিসাবে ধরতে পারি। আচ্ছা, স্কেলটা হাতের কাছে আমি দেখছি না, যাই হোক। আচ্ছা, আমি আর একটা ইয়ে পেয়েছি আর কি, এটা মনে করো একটা বিম। তো এটা একটা সার্কুলার ক্রস সেকশনের বিম, আমরা এখানে জাস্ট এই দেওয়ালের সাথে এভাবে এটাকে আটকে দেওয়া আছে। তো আমরা যদি এই এন্ডে যদি আমরা একটা যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেখান থেকে কি হবে, এটা একটু এরকম ভাবে বেঁকে যাবে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ হয়তো। এটা জাস্ট এই ফোর্স, আমরা যদি এখানে যেটা ফোর্স অ্যাপ্লাই করি এফ এসে, তাহলে জাস্ট এটা একটু বাঁকবে। আবার এমনও হতে পারে আমরা এটাকে মাঝে কোনো একটা সাপোর্টের উপর রাখলাম এবং এইদিকেও ফোর্স অ্যাপ্লাই করব, এইদিকেও ফোর্স অ্যাপ্লাই করব, এরকমও হতে পারে। তো মুক্তভাবে যদি থাকে এরকম, তাহলে এটাকে আমরা জাস্ট একটা বিম হিসেবে কনসিডার করব, এবং তার মাঝে আমরা একটু আগে যেটা বললাম যে একটা সাপোর্টের সাথে একটা এন্ডকে এরকম ভাবে মুক্ত আটকে দিব, যুক্ত করে দিব। তাহলে এরকম ভাবে যদি মুক্ত একটা এন্ড যদি থাকে এবং একটা এন্ড যদি যুক্ত থাকে, মানে কোনো একটা সাপোর্টের সাথে যদি আটকে থাকে, তাহলে এটার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় ক্যান্টিলিভার। তোমাদের সিলেবাসে ক্যান্টিলিভার আছে, কিন্তু এই ক্যান্টিলিভার পড়ার জন্য, ক্যান্টিলিভার বোঝার জন্য আমাদের অবশ্যই এই বিম সম্পর্কে আগে জানতে হবে। এই বিমটা এই জন্য আমাদের মূলত এর মধ্যে নিয়ে আসা, আমরা বিম সম্পর্কে আগে পড়বো, তারপরে ক্যান্টিলিভারে আমরা যাব। ক্যান্টিলিভার কি তোমরা বুঝতে পারলে? আমরা এখানে যে ছবিটা আঁকিছি সেই ছবিটা আসলে একটা, অবশ্যই একটা বিম, কিন্তু বিমের একটা স্পেশাল ধরন যেটাকে আমরা বলি ক্যান্টিলিভার।
এটার নাম হলো আসলে ক্যান্টিলিভার। এটা কিন্তু একটা বিম, অবশ্যই একটা বিম, যার একটা বিশেষ কন্ডিশন হলো যে একটা এন্ডকে অবশ্যই একটা সাপোর্টের সাথে আটকে রাখতে হবে এবং আর একটা এন্ড মুক্ত থাকবে, তাহলে আমরা এটাকে ক্যান্টিলিভার বলতে পারি। তো যাক, আমরা তাহলে বিমের কথাটা আবার ফিরে আসি। আমরা বিম সম্পর্কে আগে জেনে তারপর ক্যান্টিলিভারে আমরা যাব। তাহলে বিম হওয়ার জন্য আমাদের এখানে একটা এন্ড এরকম ভাবে যে যুক্ত থাকতে হবে এমন কোনো রেস্ট্রিকশন না, এরকম আমাদের একটা সুষম মানে হলো হোমোজেনিয়াস এবং আইসোট্রপিক একটা মিডিয়াম, যার দৈর্ঘ্য এর প্রস্থ এবং উচ্চতা থেকে বড়, এবং এখানে কোনো শেয়ার মডুলার শেয়ার যদি এখানে না থাকে, শেয়ারিং যদি এখানে না থাকে, তাহলে এটাকে আমরা একটা বিম হিসাবে কনসিডার করতে পারি। আচ্ছা, এখন ভালো কথা, আমরা যদি এরকম ভাবে ফোর্স যদি অ্যাপ্লাই করো, মনে করো দুই দিক থেকে আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করেছি, এই এন্ডও অ্যাপ্লাই করা হলো, এই এন্ডও অ্যাপ্লাই করা হলো, তাহলে কি হবে, এটা জাস্ট বেঁকে যাবে, এবং বেঁকে যাওয়ার পরে যে ফিগারটা ঘটবে, ফিগারটা এখানে আমরা আঁকাতে পারি, সেটা হলো ঠিক এইরকম। বাঁকা হয়ে গেল, যাক, এইরকম ভাবে আমরা একটা বিম আঁকাতে পারি। তাহলে এই বিমটা বেন্ড হয়ে গেছে, জানা, বাঁকা হয়ে গেছে। কেন বাঁকা হলো? কারণ আমরা এই এন্ডও ফোর্স অ্যাপ্লাই করেছি, এই এন্ডও ফোর্স অ্যাপ্লাই করেছি, এবং মাঝে কোনো একটা সাপোর্ট দিয়ে উপরে একে মনে করে টেনে রেখেছি। তাহলে আমরা আমাদের যে বিমটা এরকম ভাবে বাঁকা হবে। এবং এটা যদি বাঁকা হয়, আমরা মাঝে যদি দেখি, এই বিমটা যখন বাঁকা হয়েছিল না, তখন এইটুকুর যে দৈর্ঘ্য, আচ্ছা এটা নাম দিই, এটা এ, এটা বি, এটা সি, আর এটা মনে করো ডি। তো এ বি যে ফিলামেন্ট, এটাকে আমরা একটা ফিলামেন্ট হিসাবে বলতে পারি। এই এ বি ফিলামেন্টের যে দৈর্ঘ্য, এই বি হ্যাঁ সিডি ফিলামেন্টের দৈর্ঘ্য একই সমান ছিল আগে, প্রথমে একদম ইনিশিয়ালি এ বি ইকুয়ালস টু সিডি এটা ছিল। কিন্তু এখন কি এ বি আর সিডি সমান হবে? না। এখন আর এটা এবি সমান হবে না। তার মানে হলো যে সিডিটা অবশ্যই বোঝা যাচ্ছে এটা ছোট হয়ে যাবে, এবং এবি যে ফিলামেন্ট, এটা দৈর্ঘ্য বড় হয়ে যাবে। তাহলে এটা এবি ফিলামেন্টের ইমিডিয়েট আগে আর একটা ফিলামেন্ট আমরা কনসিডার করতে পারি, তাই না? এরকম যদি কনসিডার করি, এটা মনে করো আমাদের ইএফ ফিলামেন্ট। ইএফ ফিলামেন্টের দৈর্ঘ্য কি হবে? এবি এর থেকে একটু কম, কিন্তু সিডি থেকে আবারও বড়, তাই না? আচ্ছা, ভালো কথা। কিন্তু এখন এই যে এই এবি বলো বা ইএফ বলো বা সিডি বলো, এই তিনটা যে দৈর্ঘ্য, এই তিনটা দৈর্ঘ্য ইনিশিয়ালি এই বিমটার যে দৈর্ঘ্য ছিল, যেটাকে আমরা এবি নট যদি বলি, এটা কোনোটাই এবি নটের সমান হবে না, তাই না? কারণ এবি নটটা আমাদের ছিল একদম ইনিশিয়ালি, কিন্তু এখন এখানে যেটা হয়েছে, এবিটা বেড়ে গেছে, সিডিটা কিছু কমে গেছে, ইএফটা অবশ্যই এই এবি নটের থেকে কিছুটা বেশি আছে। তাহলে এর মাঝে কোনো একটা দৈর্ঘ্য থাকবে, অবশ্যই এমন একটা পয়েন্ট থাকবে যেখানে এর যে দৈর্ঘ্যটা, এটা ইনিশিয়ালি যেটা দৈর্ঘ্য ছিল, মানে আমাদের এবি নট যেটা ছিল, জাস্ট এবি নটের সমানই থাকবে, তাই না? ওটা কি হবে, একদম জাস্ট এর মাঝামাঝি হওয়ার উচিত আর কি, মাঝামাঝি হওয়ার কথা। এটা একটু বেঁকে গেল, যাক, এরকম মাঝামাঝি পজিশনে এটা থাকবে। তাহলে এটা হলো আমাদের মূলত এই এ বি নট, যেটা ইনিশিয়ালি যে লেন্থটা ছিল ওই বিমের, সেটা হচ্ছে এবি নট। বুঝতে পারলে? তাহলে সিডি এর দৈর্ঘ্য এবি নটের থেকে কম, এবি এর দৈর্ঘ্য এবি নটের থেকে বেশি। তার মানে হলো এবি নটের ওপরে যতগুলো ফিলামেন্ট ছিল, তাদের দৈর্ঘ্য বাড়ছে, এবং এবি নটের নিচে যতগুলো ফিলামেন্ট তুমি কনসিডার করতে পারো, সবগুলো দৈর্ঘ্য এবি নটের থেকে কমছে। এইটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখন এই দৈর্ঘ্য বাড়ছে এবং দৈর্ঘ্য কমছে, এটা কারণটা কি? দৈর্ঘ্য বাড়া এবং কমার কারণটা হলো মূলত এই এইদিকে যে ফিলামেন্ট গুলো ছিল, সেই ফিলামেন্ট গুলোর উপরে একটা ফোর্স কাজ করছে, যাতে কিনা তাকে টেনে বাড়াচ্ছে। আর এর নিচের দিকে যে ফিলামেন্ট গুলো আছে, তার দৈর্ঘ্য কমার কারণ হলো তাদেরকে একটা ফোর্স একে করে, মানে মানে ফোর্স অ্যাপ্লাই করে এটাকে কন্ট্রাকশন করছে, এটাকে সংকোচন করছে মূলত। তো এই যে ঘটনাটা ঘটছে, এর মাঝে আমরা একটা দেখছি যে একটা ফিলামেন্ট আমরা ধরতে পারছি, যেখানে তার দৈর্ঘ্যের সংকোচনও হয়নি, প্রসারণও হয়নি। এই ফিলামেন্টের নাম হলো নিউট্রাল অ্যাক্সিস। এই ফিলামেন্টের নাম হলো নিউট্রাল অ্যাক্সিস। বুঝতে পারলে? এখন নিউট্রাল অ্যাক্সিস কথাটা বলার আগে আমাদের আরেকটু যদি বলি, তাহলে এটাকে নিউট্রাল সারফেস বলা যায় প্রথমে। নিউট্রাল সারফেস তুমি প্রথমে বলতে পারো। এটাকে আমরা নিউট্রাল সারফেস কখন বলবো আর অ্যাক্সিস কখন বলবো, সেটা নিয়ে আরেকটা কথা আমরা একটু পরে আসছি। এটার নাম আমরা ইনিশিয়ালি ধরি নিউট্রাল সারফেস।
আচ্ছা, নিউট্রাল সারফেস। তো ভালো কথা, আমাদের এই যে বিমটা আছে, এই বিমটা একটা প্লেনে আছে আমরা কনসিডার করতে পারি, তাই না? একটা প্লেনে আছে আমরা কনসিডার করতে পারি। তো যে প্লেনে আছে ওই প্লেন, ওই প্লেনটাকে আমরা বলতে পারি প্লেন অফ বেন্ডিং। মানে যে প্লেনের উপর আমরা যদি এরকম ভাবে বোর্ডটাকে যদি একটা প্লেন ধরি, যার উপরে আমরা এরকম ভাবে বিমটা রেখেছিলাম, দুই দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম আর মাঝখানটা টানলাম, তাহলে এর উপর দিকে উঠে গেল। তাহলে এই যে যার উপরে রেখে এই কাজগুলো করছি, সেই প্লেনটার নাম হলো বেন্ডিং প্লেন বা প্লেন অফ বেন্ডিং। তো প্লেন অফ বেন্ডিং, এটা বুঝতেই পারছো, এখানে নিউট্রাল সারফেস যেটা হচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার, তাই না? কারণ এটা যদি বাঁকে, তাহলে এটা যদি বাঁকে তাহলে আমরা এরকম ভাবে একটা ফিলামেন্ট, মনে করো এই পেজটা হচ্ছে সেই ফিলামেন্টটা, জাস্ট এরকম ভাবে বেঁকে গেছে, তাই না? এর প্রত্যেকটা ফিলামেন্ট এরকম ভাবে তুমি কনসিডার করতে পারো। তাহলে একটা ফিলামেন্ট হলো এরকম, যাতে কিনা এরকম ভাবে বেঁকে আছে, এবং সেটা হচ্ছে আমাদের নিউট্রাল সারফেস আমরা বলছি ওই প্লেনটাকে। এখন ওই নিউট্রাল সারফেসটা, এটা যদি আমাদের প্লেন অফ বেন্ডিং এর সাথে যদি তুমি ইন্টারসেক্ট করো, তাহলে একটা লাইন পাবে, এবং ওই লাইনটার নাম হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এটা হলো আমাদের তখন আমাদের নিউট্রাল অ্যাক্সিস। এইটুকু ক্লিয়ার হলো কিনা? নিউট্রাল প্লেন এবং নিউট্রাল অ্যাক্সিসটা ক্লিয়ার হলো কিনা? আর আরেকবার একটু বলেন। আর একবার বলবো? আচ্ছা ঠিক আছে, বলছি। আমরা একটা বিম কনসিডার করেছি এবং বিমের আমরা জাস্ট সাইড ভিউটা দেখছি, তাই না? আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, জাস্ট আমরা সাইড ভিউটা দেখছি। এই সাইড ভিউটা দেখে আমরা সেখানে অনেকগুলা প্লেন এখানে কনসিডার করতে পারছি। তো এটার একটা বই দিয়ে তোমাদের একটা এক্সাম্পল দেখাই, তাহলে একটু সুবিধা হবে তোমাদের। আচ্ছা, এই মনে করো এটার, মানে এতখানি কনসিডার করার দরকার নেই, মনে করে জাস্ট এটার জাস্ট এইটুকু অংশ একটা স্ট্রিপ করে আমরা এরকম ভাবে কনসিডার করতে পারি। তো এটা একটা বিম, তাই না? আমরা যদি একে ফোর্স অ্যাপ করি তাহলে এটা এভাবে বেঁকে যাবে। এখন এই বইটা প্রত্যেকটা পেজ মনে করো এক একটা ফিলামেন্ট আমরা বলছি এটাকে, ওপরে একটা সপ্রথম এরকম ভাবে অসংখ্য এরকম ফিলামেন্ট নিয়ে এই পুরো বিমটা তৈরি হবে। তো আমরা এইভাবে বাঁকিয়েছি। এখন এটা বাঁকাচ্ছি ক্লোন প্লেনে রেখে, এটা হলো বোর্ডের উপর, মানে এই যে আমরা বোর্ডটা যেটা এখানে ধরেছি, এই প্লেনটার উপর রেখে এটাকে এরকম ভাবে বেন্ড করছি। তো যে প্লেনের উপর রেখে এটা বেন্ড হচ্ছে, ওই প্লেনটার নাম হলো বেন্ডিং প্লেন বা প্লেন অফ বেন্ডিং। তো এটা প্লেন অফ বেন্ডিংটা হলো মূলত এটা, যার উপর তুমি এটা রেখে বাঁকাচ্ছ। এবং এখানে দেখা গেল যে একটা ফিলামেন্ট এখানে থাকবে, যে ফিলামেন্টটা দৈর্ঘ্য বাড়বেও না কমবেও না। তো যে ফিলামেন্টের দৈর্ঘ্য বাড়ছে না কমছেও না, ওই প্লেনটা এই প্লেন অফ বেন্ডিং এর সাথে ইন্টারসেক্ট করলে পরে যে লাইনটা তৈরি হবে, ওই লাইনটার নাম হলো নিউট্রাল অ্যাক্সিস। এবং ওই লাইনটা অবশ্যই আমরা যখন এরকম ভাবে বাঁকছে, তখন সেটা স্ট্রেট লাইন আর এখানে থাকছে না, একটা কার্ভড লাইন থাকছে। এবং এটা যদি না বাঁকে তাহলে সেটা আবার স্ট্রেট লাইন হবে, তাই না? বুঝতে পারলে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তীতে যতগুলো ফিগার ড্র করব, সেখানে আমরা যদি নিউট্রাল অ্যাক্সিস কথাটা যদি বলি, তাহলে এখানে বুঝতে হবে নিউট্রাল অ্যাক্সিসটা হলো মূলত নিউট্রাল সারফেস এবং প্লেন অফ বেন্ডিং এর ইন্টারসেকশনটা। যে সব পজিশন ইন্টারসেক্ট করেছে সেই পজিশনগুলো মূলত নিউট্রাল অ্যাক্সিস, যার কোনো দৈর্ঘ্য বাড়েও না কমেও না। আর নিউট্রাল সারফেস হলো আমরা যেটা বললাম। তো এগুলো একটু খেয়াল করবো, নিউট্রাল সারফেসটা নিয়ে কথা কম হবে এরপরে। যা কিছু বলবো মূলত এই নিউট্রাল অ্যাক্সিসটা নিয়ে মূলত আমাদের সামনে কাজে লাগবে আর কি। আচ্ছা, তো আমরা তাহলে এইটুকু মুছে দিই। তোমাদের অন্যান্য ক্লাস শুরু হয়েছে? না স্যার। মানে ঈদের পরে আমারটাই প্রথম ক্লাস? বাহ, জি। ভালো। আচ্ছা, এই কারণেই মানে পার্টিসিপেন্ট তোমাদের আর একটু কম, তাছাড়া একটু বাড়তো। এখন তো প্রায় 51 জন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যে বেন্ডিং মোমেন্ট, সরি বেন্ডিং বিম আমরা যেটা পড়ছিলাম, সেই বেন্ডিং বিমের আমরা এখন বেন্ডিং মোমেন্ট বের করতে চাই। এখন এই মোমেন্ট জিনিসটা কি তোমাদের মনে আছে কিনা?
মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট, এই কথাগুলো তোমাদের কি মনে আছে? মনে করো একটা চাকা, এই চাকাটা তোমাকে ঘোরাতে হবে, তুমি কি করবে? তুমি এই ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করবে এবং এর সাথে সাথে এই ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এটার ভ্যালু যদি হয় এফ, এটার ভ্যালু হবে এফ, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, তাই না? তো এই ফোর্স গুলোকে আমরা বলি কাপল, কাপল অফ ফোর্স, তাই না? এই কাপল ফোর্স যেটা আছে সেই ফোর্সটা আবার একটা নির্দিষ্ট দূরত্বে কাজ করছে, যে দূরত্বটা মনে করো সামথিং ডি, ডি একটা দূরত্ব। তো এইভাবে যদি দুটো ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স যদি একটা দূরত্বে কাজ করে, তাহলে এই ফোর্সের আমরা একটা মোমেন্ট ক্যালকুলেট করতে পারি। মোমেন্টটা হলো মূলত এটার, এই ফোর্সের টার্নিং এফেক্ট। টার্নিং এফেক্ট মানে হলো যে ফোর্সটাকে কতখানি ঘোরাতে পারে তার প্রবণতা। এই টার্নিং এফেক্ট যত বেশি হবে, এই চাকাটার ঘোরার প্রবণতা তত বেশি হবে। তো এটা যে টার্নিং এফেক্ট হবে বা টার্নিং এফেক্ট অফ ফোর্স, যেটাকে আমরা বলি মোমেন্ট অফ ফোর্স, সেটা হচ্ছে এফ টাইমস এটার যে মানে দুইটা ফোর্সের মধ্যে কাছে দূরত্ব, যে কোনো একটা ফোর্স এবং তার মধ্যে কাছে দূরত্ব, এটা হচ্ছে মূলত এর টার্নিং এফেক্ট বা মোমেন্ট অফ ফোর্স, যেটাকে আমরা টর্ক নামেও চিনি আর কি, তাই না? এটা আমরা চিনি। তো এই বেন্ডিং বিমের আমরা এখন বেন্ডিং মোমেন্টটা জানতে চাই। তার মানে হলো যে যে মোমেন্ট এর উপরে কাজ করে মূলত এটাকে বেন্ড করছে, সেটা হলো বেন্ডিং মোমেন্ট, এবং সেই বেন্ডিং মোমেন্টটা আমাদের ক্যালকুলেট করতে হবে একটা বিমের জন্য। এবং এই বেন্ডিং মোমেন্ট যা হবে, এই বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা আমাদের পরবর্তীতে ক্যান্টিলিভার যখন আমরা ক্যালকুলেশন করব তখন কাজে লাগবে, এই কারণে মূলত এটা পড়া। আচ্ছা, তো এখন আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করব সেই ফোর্সটা মনে করো দুই এন্ডে প্রয়োগ করা হয়েছে। আগের কথাগুলো এখানে একই রকম ভাবে প্রযোজ্য। আমাদের একটা বিমে দুইটা এন্ডে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি সমান সমান ভাবে, তাহলে এটা এরকম ভাবে বেঁকে গেছে এবং তার উপরে আমরা ধরতে পারি এদিকে একটা রিয়াকশন, যেটা এটা ঠিক উপরের দিকে এরকম ভাবে কাজ করছে, মানে তুমি ওদিকে এরকম ভাবে এটাকে টেনে রেখেছো আর কি, যেটা আগে বললাম ওইরকম ভাবে। তাহলে এর মাঝে এটা যেরকম ভাবে বেঁকে গেছে প্রত্যেকটা ফিলামেন্ট, এটার দূরত্ব কিন্তু এখানে যা এখানেও তা। দেখো আবার খেয়াল করো, একটা ফিলামেন্ট থেকে আরেকটা ফিলামেন্টের যে দূরত্ব, এটা এই পজিশনে যে দূরত্ব হবে এই পজিশনেও ওই একই দূরত্ব হবে একটা ফিলামেন্ট থেকে আরেকটা ফিলামেন্টের দূরত্ব, তাই না? তো তাই যদি হয় তাহলে প্রত্যেকটা ফিলামেন্টের রেডিয়াস অফ কার্ভেচার একই, সরি সরি সেন্টার একই। রেডিয়াস অফ কার্ভেচার তো একই হবে না, কারণ প্রত্যেকটা রেডিয়াস তো আলাদা আলাদা, কিন্তু সবার সেন্টার কিন্তু একই হবে। তো সেই সেন্টারটা হচ্ছে মূলত এটা যদি আমরা ধরি, তো এরকম কোন একটা পজিশনে হয়তো এর সেন্টারটা হবে। হচ্ছে কি মাঝে আমি সাইড থেকে দেখছি তো, যাক এটা আরেকটা দিকে আসবে। এটা মনে করো এই সেন্টার। তো এটা যদি সেন্টার হয়, মনে করো এখান থেকে এর যে নিউট্রাল অ্যাক্সিসটা ছিল, সেই নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যে দূরত্ব বা এটার যে রেডিয়াস, সেটার নাম দিলাম রো। এবং এরপরে নিউট্রাল অ্যাক্সিস থেকে আরেকটু উপরে, মানে যেটুকু দূরত্ব আমরা আরেকটা ফিলামেন্ট ইএফ ধরেছিলাম, বুঝছো কি? ইএফ বা আচ্ছা ইএফটাকে নিউট্রাল অ্যাক্সিস ধরো, আর এটাকে নতুন একটা নাম দিই পিকিউ। তাহলে ইএফ এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিসের, ইয়াটা হচ্ছে আমাদের মূলত ইএফ, এবং উপরে একটা ফিলামেন্ট আমাদের ধরেছে, এটার নাম হলো পি কিউ। পিকিউ ফিলামেন্ট হচ্ছে এটা। তো নিউট্রাল অ্যাক্সিস থেকে তাহলে পিকিউ ফিলামেন্টের একটা দূরত্ব আছে, এই নিউট্রাল অ্যাক্সিস থেকে পিকিউ ফিলামেন্টের দূরত্ব মনে করো ডিএক্স। তাহলে এখান থেকে এটু যে দূরত্ব, এটা একই সমান, এটা তিনটা একই রকম, তাহলে এটার নাম হলো ডিএক্স। এইটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার এটুকু? জি স্যার। আচ্ছা, এখন একদম দুই এন্ড, আমাদের বিমের দুইটা এন্ড এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করবে। আচ্ছা, এটা স্ট্রেট লাইন না দিই, এটাকে ডটেড লাইন দিই। তাহলে এরকম ভাবে যদি নিই তাহলে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, সেই অ্যাঙ্গেলটার নাম আমরা যদি ফাই বলি, ধরো এটা ফাই। তাহলে এই ফাই এবং এই রেডিয়াস যেটা আমরা এখন বললাম, এই রেডিয়াস এবং ফাই দিয়ে আমরা এই প্রত্যেকটা ফিলামেন্টের লেন্থ কতখানি এটা আমরা বের করতে পারি। কারণ কি আমরা জানি যে অ্যাঙ্গেল সমান হলো কি আর্ক বাই রেডিয়াস, তাই না? তো ঠিক একই রকম ভাবে তাহলে আমরা বলতে পারি আর্ক ইকুয়ালস টু অ্যাঙ্গেল টাইমস রেডিয়াস। তাহলে আর্কের ভ্যালু কত? এখানে এখানে যদি আমরা বলি যে নিউট্রাল অ্যাক্সিস যেটা ছিল, এই নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে ইএফ, তাহলে ইএফ আর্ক এটা সমান হলো রেডিয়াস, মানে রেডিয়াস হলো আমাদের এখানে রো, রো টাইমস এটার যে তোমার অ্যাঙ্গেল, সেটা হচ্ছে রো ফাই। তাহলে একই রকম ভাবে নিউট্রাল অ্যাক্সিসের উপরে যে অ্যাক্সিসটা আমরা কনসিডার করলাম একটু আগে, পিকিউ অ্যাক্সিস, এই পিকিউ অ্যাক্সিসের লেন্থ কতখানি হবে? সেটা হচ্ছে আমাদের রো প্লাস ডিএক্স, তাই না, ইন্টু ফাই। ঠিক আছে কিনা? বুঝতে পারছো? স্যার এটা কি টর্কের মান? না, এটা এটা টর্ক না, এটা হচ্ছে তোমার চাপের মান, চাপ।
এটার কতখানি দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য, তাই না? চাপের দৈর্ঘ্য হচ্ছে এটা, যেটাকে আমরা আর বলেছি। আচ্ছা, এটাকে ডিএক্স না বলি, প্রথমে এটা ডিএক্স আমরা পরে ধরবো, এটাকে এক্স ধরো, এক্স দূরে আছে এটা থেকে, মানে রো থেকে এক্স দূরে। তাহলে আমরা এখানে যেটা পেলাম যে এই রো প্লাস এক্স ইন্টু 5। এটুকু বুঝতে পারছি কিনা? চাপের দৈর্ঘ্য, এগুলো হচ্ছে আমাদের চাপের দৈর্ঘ্য, যে যে চাপগুলো তৈরি হচ্ছে ফিলামেন্ট, যেটা আমরা এখানে যে চাপ হিসাবে আমরা কনসিডার করতে পারি, তাদের দৈর্ঘ্য এগুলো। তো যাই হোক, আমাদের তাহলে পিকু যে দৈর্ঘ্যটা আমরা বললাম, যেটা কিনা নিউট্রাল অ্যাক্সিসের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের বিমের ইনিশিয়াল দৈর্ঘ্য, এবং একে বেন্ড করার ফলে, মানে বল বল প্রয়োগ করার পরে এই চাপের দৈর্ঘ্যটা উপরে বেড়ে গেছে। তো কতখানি বাড়লো এটা আমরা কনসিডার করতে পারি। কতখানি বাড়লো এটা তাহলে তোমার, তাহলে এটা হবে মূলত পি কিউ মাইনাস ইএফ। যতখানি চাপ বাড়লো এটা হচ্ছে পি কিউ মাইনাস ইএফ। তো পি কিউ এর ভ্যালু কত? রো ফাই প্লাস এক্স ফাই মাইনাস ইএফ এর ভ্যালু হচ্ছে আমাদের রো ফাই। তাহলে এক্স ফাই পরিমাণে এর দৈর্ঘ্য বেড়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে এক্স ফাই পরিমাণ যদি দৈর্ঘ্য বাড়ে, তাহলে এটার স্ট্রেন আমরা ক্যালকুলেট করতে পারি কিনা? স্ট্রেন মানেটা কি? মানে যেটা আমরা বিকৃতি বলেছিলাম, যে একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বিকৃতি হয়, বা দৈর্ঘ্যের মানে বাড়ে বা কমে, এটাকে আমরা বলি এর বিকৃতি বা স্ট্রেন। তো আমরা তাহলে এখানে যদি এর আর্কের যে স্ট্রেনটা হয়েছে এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আগে দেখি এটা ইনিশিয়াল লেন্থ কতখানি ছিল। ইনিশিয়াল লেন্থ ছিল ই এফ পরিমাণ, এবং সেটা লেন্থ বাড়ার পরে, মানে যতখানি বৃদ্ধি হচ্ছে সেটুকু বৃদ্ধির পরিমাণ হলো এক্স ফাই। তাহলে এখন আমাদের স্ট্রেন আমরা ক্যালকুলেট করতে পারি। স্ট্রেনকে আমরা কি কি দিয়ে ডিনোট করেছিলাম এর আগে? কারো কি মনে আছে? স্ট্রেন কি দিয়ে ডিনোট করেছিলাম আমরা? এফ বাই না, স্ট্রেন মানে এটা প্রতীক কি? যেমন তোমার স্ট্রেসকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করেছিলাম। আচ্ছা যাক, তো স্ট্রেন ইকুয়ালস টু, তাহলে আমাদের যতক্ষণ লেন্থের পরিবর্তন, যেটা কিনা এক্স ফাই ডিভাইড বাই ইনিশিয়াল লেন্থ, ইনিশিয়াল ছিল আমাদের রো ফাই মানে ইএফ, তাই না? তাহলে এখন হলো এটা ইএফ। এটাকে বুঝতে পারছো কিনা? ও, ইএফ এর মানে কত? ইএফ এর মানে হচ্ছে রো ফাই, সরি রো ফাই। তার মানে হলো এটা আসলে এক্স বাই রো, এটা হচ্ছে আমাদের টোটাল স্ট্রেনের পরিমাণ। এটুকু বুঝতে পারছো কিনা? এটা কি ওই যে জি দৈর্ঘ্য স্যার। বিকৃতি বা প্রস্থ বিকৃতি এরকম না? বুঝিনি, কি বলে? এই যে দৈর্ঘ্যের বিকৃতি বা এই প্রস্থের বিকৃতি না এটা না, ওটা দৈর্ঘ্য বিকৃতি প্রস্থ বিকৃতি, এটা তোমার পয়সন রেশিও, ও পয়সন আচ্ছা। রেশিও হচ্ছে ওটা। এটা তো জাস্ট স্ট্রেন, বিকৃতি, তাই না? বুঝতে পারলে কি? এটা কিন্তু দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতি অনুপাত না। এটা হলো যে প্রতি একক দৈর্ঘ্যে যতখানি দৈর্ঘ্য বাড়ে, যেটাকে আমরা তোমার ওই যে এরকম ভাবে লিখেছিলাম যে এ মাইনাস বি ডিভাইড বাই এ, এরকম বলেছিলাম যে এ হচ্ছে তার আগের দৈর্ঘ্য হচ্ছে এটা, তারপর চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে কতখানি হলো বি হলো, তাহলে কতখানি চেঞ্জ হচ্ছে এ মাইনাস বি, মানে দুটো ডিফারেন্স, এটার একক আদি মাত্রায় কতখানি চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে আমাদের মূলত বিকৃতি। যাক, এটা পড়বে, এটা হয়তো ভুলে গেছো স্যার তোমরা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। অবশ্যই বলো। স্যার এখানে এক্স এক্স ফাই আর হচ্ছে রো ফাই আছে স্যার, হ্যাঁ। এটা তো জাস্ট একটা চিহ্ন দিয়ে নামকরণ করা হয়েছে না? মানে ফাই তো একটা মানে কোণ উৎপন্ন করছে ফাই একটা কোণ উৎপন্ন করছে, এখানে যে স্যার, অ্যাঙ্গেলটা সেটা তাহলে ফাই। এই দুটো বাদ হয় কিভাবে স্যার? মানে মানে কাটাকাটি হয়ে গেছে না স্যার? ও আচ্ছা, বাদ হয় কিভাবে? আচ্ছা, এটা এটা মানে এটা একটা চিহ্ন দিয়েছেন তো স্যার, হ্যাঁ সেই হ্যাঁ, জন্য ঠিক আছে, কি চিহ্ন বলতে কি এটা তো একটা তাহলে? ভ্যালু আছে, তাই না? এটা একটা ভ্যালু আছে, মনে করো। আচ্ছা ঠিক আছে, তুমি ও যেটা বলছো আচ্ছা, সেটা হ্যাঁ, আমি ঠিক আছে। বলি। মনে করো রো ফাই, যেটা আমরা বললাম ফাই, মনে করো 30 ডিগ্রি ধরলাম, যদি এটা রেডিয়ানে হবে ধরলাম 30 ডিগ্রি, ঠিক আছে? আমরা রেডিয়ানে কিন্তু প্রকাশ, আচ্ছা রেডিয়ানেই বলি সরাসরি সরাসরি, মনে করো এটা হচ্ছে তোমার 2 রেডিয়ান, ধরলাম 2 রেডিয়ান ফাই। তারপরে আর কি বলছে, 2 রেডিয়ান যদিও অনেক বেশি, যাই হোক আমরা তারপর ধরলাম আমাদের এখানে সুবিধার জন্য। তারপরে এখানে হচ্ছে রো, রো এর ভ্যালু মনে করো 1 মিটার, রো হচ্ছে 1 মিটার। এখন তুমি বলো যে এটার ভ্যালু কত হবে, টোটাল এইটুকুর ভ্যালু টু 2 হবে। তাহলে এটার ভ্যালু যদি 2 হয়, আমাদের তাহলে এটার ভ্যালু 2 হচ্ছে 2 তাহলে কেটে যাচ্ছে এটা, স্যার এটা তো এটা স্যার আপনি numerical। রেডিয়ানে নিছেন, ডিগ্রিতে নেন নাই যে ডিগ্রি গুণ নিলে কি করলে কাটবে না? সমস্যা হবে।
না ডিগ্রিতে জি নিলে কি স্যার, রেডিয়ানে নিলে কাটবে আর কি, মানে আচ্ছা না ডিগ্রিতে তো না ডিগ্রিতে ভ্যালুটা। ডিগ্রিতে নিলেও কাটবে, তবে সেটা ইউনিটটা তখন আমাদের এখানে ডিগ্রি হিসাবে তখন আমাদের নিতে হবে। আমরা সব থেকে সব সময় একটা সেফ পজিশন হলো যে ম্যাথ গুলো আমরা করব এটা কমন একটা ইউনিট সিস্টেমে নিয়ে আসতে হবে। তুমি হয় এমকেএস ইউজ করো অথবা সিজিএস ইউজ করো, তাই না? একটা কমন সিস্টেমে যাবো। আমরা যদি এমকে সিস্টেম বা এসআই সিস্টেমে যদি বলি তাহলে যত অ্যাঙ্গেল আছে সবগুলোকে আমরা রেডিয়ানে নেবো, এই কারণে আমরা এটাকে রেডিয়ান নিলাম। তুমি অন্য সিস্টেম অফ ইউনিট যদি ইউজ করো তাহলে সেক্ষেত্রে তুমি রেডিয়ান নিলেও ডিগ্রি বা গ্রেডিয়ান নিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা যাক, তো এই হচ্ছে আমাদের মূলত স্ট্রেনের কথা আমরা যেটা বলছিলাম। তো স্ট্রেন তো বুঝতে কোনো সমস্যা নেই আশা করি আর কারো, তারপরে সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা সম্ভবত নাই। এখন আমরা যে বিম টেনের কথা বলছি সেই বিম এটা তো একটা ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালে কিনা ইয়ংস মডুলাস থাকবে অবশ্যই। তো বিমের ইয়ংস মডুলাস যদি হয় ওয়াই, তাহলে আমরা এখান থেকে এর উপরে কি পরিমাণ ফোর্স বা স্ট্রেস আমরা অ্যাপ্লাই করছি সেই স্ট্রেসের ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারি। কে কি বলতে পারবে কতখানি হবে? কি স্যার? স্ট্রেস পীড়ন, পীড়ন কতখানি হবে? আমরা তো বলে দিয়েছি অলরেডি, এটা স্ট্রেন হচ্ছে এক্স বাই রো, এটার ইয়ংস মডুলাসের ভ্যালু হচ্ছে ওয়াই, তাহলে স্ট্রেস কতখানি হবে? এটা তো সহজ স্যার কথা। উল্টাটা হবে না স্যার? কেমন উল্টা? স্যার স্ট্রেনের উল্টা না স্ট্রেস? এই তো সবই ভুলে গেছো তোমরা, সবই তো ভুলে গেছো। এত ভুলে গেলে তো হবে না। স্ট্রেস এটা হচ্ছে স্ট্রেস ফোর্স, ফোর্স পার ইউনিট এরিয়া, তাই না? বাই ক্ষেত্রফল। হ্যাঁ ফোর্স বাই এরিয়া, এটা হচ্ছে আমাদের মূলত স্ট্রেস। স্ট্রেন হচ্ছে তোমার ডিফরমেশন ডিভাইড বাই ইনিশিয়াল মানে ডাইমেনশন আর কি, তাই না? এটাই এখন এই দুটো যে রেশিও এটাকে আমরা বলি ইয়ংস মডুলাস। ওয়াই এটা হচ্ছে মূলত স্ট্রেস এবং স্ট্রেন, এই দুটার রেশিও ছিল ইয়ংস মডুলাস। তাহলে এখান থেকে তাহলে স্ট্রেসটা কি হবে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি স্ট্রেস ইকুয়ালস টু ইয়ংস মডুলাস ওয়াই টাইমস স্ট্রেন, যেখানে স্ট্রেনের ভ্যালু হচ্ছে আমাদের এক্স বাই রো। এটা হচ্ছে স্ট্রেন, স্ট্রেস পীড়ন, এগুলো মনে রাখতে হবে তো। আচ্ছা যাক এটা পড়ে নিবে। তাহলে এটা যদি আমাদের স্ট্রেস যদি হয় এটা, তাহলে এখান থেকে আমরা ফোর্সটা বের করে নিয়ে আসতে পারি। আমরা যদি ধরে নিই যে এটা যে আহ, আমরা যে বিমটা যেটা কনসিডার করেছি সেই বিমের ক্রস সেকশনাল এরিয়া যদি হয় আলফা, এটা বিম, এই বিমের ক্রস সেকশনাল এরিয়া সি এরিয়া মানে হলো ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে আমরা ধরলাম আলফা। তো আলফা যদি আমরা এখানে ধরি তাহলে এই এটা হলো আমাদের মূলত এই স্ট্রেস হচ্ছে ফোর্স বাই আলফা। তাহলে আমরা এখান থেকে ফোর্স যেটা আমরা জানতে চাই, তাহলে ফোর্স এফ ইকুয়ালস টু স্ট্রেস টাইমস এরিয়া, তাই না? তাহলে সেখান থেকে আমরা বলতে পারি হলো স্ট্রেসের ভ্যালু হচ্ছে ওয়াই ইন্টু এক্স বাই রো ইন্টু এরিয়া, এরিয়া কিনা আমাদের এখানে আলফা। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত ফোর্সের ভ্যালু, যে ফোর্সটাকে ডিফর্ম করতে যাচ্ছে, ডিফর্ম করছে। এটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের মূলত এই যে আমরা ফোর্স পেয়ে গেছি, এখন আমাদের মূলত যেটা জানতে যাচ্ছে যে মোমেন্ট অফ কি বলে এটাকে বেন্ডিং মোমেন্টটা কত, আমাদের বেন্ডিং বিমের বেন্ডিং মোমেন্টটা কত এখানে যেটা একে বেন্ড করছে। এখন খেয়াল করো যে এই ফোর্স যেটা এখানে বের করলাম এখন এফ ইকুয়ালস টু ওয়াই এক্স বাই রো ইন্টু আলফা, এটা কোথায় কাজ করছে? এটা কাজ করছে হলো মূলত এই নিউট্রাল অ্যাক্সিসের সাইডে, নিউট্রাল অ্যাক্সিসের এই পাশেও কাজ করছে এই পাশেও কাজ করছে। এখন তুমি যদি বলো যে আমরা জাস্ট এখান থেকে যে পিকিউ যে বিম ফিলামেন্ট আমরা ধরেছি, এই বিমের মধ্যে পিকিউ যে ফিলামেন্ট ধরেছি সেই ফিলামেন্টের উপরে আমাদের মূলত বেন্ডিং মোমেন্ট কত এটা যদি আমরা ক্যালকুলেট করি প্রথমে, তাহলে আমাদের যেটা করতে হবে যে এখান থেকে কতখানি দূরে এটা আমাদের জানতে হবে। তাহলে এই বিম থেকে এটা দূরত্ব হলো মূলত এক্স দূরে, তাই না? আমাদের যেটা আগে ধরে নিয়েছে যে নিউট্রাল অ্যাক্সিস থেকে শুরু করে পিকিউ ফিলামেন্টের যে দূরত্ব এটা হচ্ছে এক্স। তাহলে আমাদের এখানে বেন্ডিং মোমেন্ট যেটা আছে মানে ওই এইটুকুর উপরে সেই বেন্ডিং মোমেন্ট হচ্ছে আমাদের মূলত ফোর্স টাইমস এটার যে দূরত্ব, এটা সমান হচ্ছে মূলত আমাদের কি বলে এটা ওয়াই ইন্টু এক্স ডিভাইড বাই রো
ইন্টু আলফা ইন্টু এক্স, তো ওই এক্স আর এটা মিলে হলো এখানে এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের এই শুধুমাত্র পিকিউ যে বিমটা আমরা ধরে ফিলামেন্ট আমরা ধরেছি, এই পিকিউ ফিলামেন্টের বেন্ডিং মোমেন্ট হচ্ছে এটা। এখন আচ্ছা, বেন্ডিং মোমেন্ট অফ দ্য ফিলামেন্ট আমরা এখানে এটা লিখলে ভালো হয়, বেন্ডিং মোমেন্ট অফ পিকিউ ফিলামেন্ট অফ পিকিউ ফিলামেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত এটা একটা ফিলামেন্টের জন্য এটা। এখন এখানে আমরা অসংখ্য ফিলামেন্ট এরকম ভাবে কনসিডার করতে পারি। তাহলে প্রত্যেকটা ফিলামেন্টের জন্য যদি আমরা হিসাব করি, সবগুলো যদি আমরা যোগ করি, তাহলে টোটাল বেন্ডিং মোমেন্ট আমরা পেয়ে যাব। নিচেতে কোনো সমস্যা নেই, তাহলে মুছে দিই এটা। আচ্ছা, সমস্যা থাকলে বলো এখনই। তাহলে টোটাল বেন্ডিং মোমেন্ট আমরা পাবো হলো টোটাল সবগুলো ফিলামেন্টের উপরে যে পরিমাণ বেন্ডিং মোমেন্ট হয়, এইভাবে সবগুলো যদি আমরা হিসাবের আওতায় নিয়ে আসি, তাহলে টোটাল বেন্ডিং মোমেন্ট এটা হচ্ছে আমাদের ইকুয়ালস টু সামেশন নিয়ে আমরা একটা ওয়াই এক্স আই স্কোয়ার, তারপরে রো ইন্টু আলফা আই, তাই না, আলফা আই, এরকম ভাবে আমরা ধরতে পারি। তো এখানে এই এক্স আই কেন নিলাম, আলফা আই কেন নিলাম, কারণ তুমি যদি ফিলামেন্ট চেঞ্জ করো, প্রত্যেকটা ফিলামেন্টের জন্য আমাদের মূলত রো চেঞ্জ হবে, সরি আলফাও চেঞ্জ হবে, আবার এক্স এর ভ্যালু চেঞ্জ হবে। এই কারণে আমরা মূলত এরকম নিচ্ছি। এবং এই আলফা আই যেটা আমরা নিলাম, আই ইন্ডেক্সটা 1 থেকে শুরু করে একদম যতগুলো আমরা নিয়েছি এন সংখ্যক যদি আমরা ধরি সেটা। তো এইটুকুর মধ্যে আমরা এটাকে জাস্ট সামেশন নিলাম। তাহলে টোটালটা যেটা হবে, তাহলে এটাকে আমরা ওয়াইটা যেহেতু আমাদের কোনো ইন্ডেক্স নাই, তাহলে ওয়াই বাই রো সামেশন অফ এক্স আই স্কোয়ার আলফা আই আই ইকুয়ালস টু 1 থেকে এন পর্যন্ত, এটা হচ্ছে আমাদের টোটাল বেন্ডিং মোমেন্ট। এখন এখানে যদি একটু খেয়াল করো, এইটুকু যে অংশটা মানে সামেশনের ভিতরে যেটা আমরা লিখলাম যে সামেশন অফ এক্স, আচ্ছা এটাকে আমরা একটু আগে লিখি, আলফা আই এক্স আই স্কোয়ার, এটা কারোর সাথে কি মিল পাচ্ছ? এটা কি কারোর সাথে মিল পাচ্ছ? আগে পড়েছে এরকম এই জাতীয় কোনো ইকুয়েশন? স্যার জড়তার ভ্রামক না স্যার আই? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা আমরা বলি, সেটাই হচ্ছে এটা। একই রকমের ইকুয়েশন, শুধুমাত্র পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এখানে এম এ, এটা হচ্ছে আমাদের এখানে মাস ছিল, এখানে মাসের জায়গাতে আছে হলো এরিয়া। তো এখানে আমরা যেটা বলছিলাম মোমেন্ট অফ ইনার্সিয়া, এখানে আমরা সেটা বলবো জিওমেট্রিক মোমেন্ট অফ ইনার্সিয়া। বুঝছো? আমাদের এখানে যেটা হলো, এখানে এই যে যেখানে আলফা দিয়ে যেটা হচ্ছে, সেই আলফা দিয়ে যেটা, এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মোমেন্ট অফ ইনার্সিয়া। তো দুইটার মধ্যে তফাৎ কি? মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া মানে হলো তোমাদের যত মোমেন্ট অফ ইনার্সিয়া যত বেশি হয় আমাদের এখানে, এটাকে মানে তোমার ইয়ে করো, মুভ করানো, এটাকে মানে চলতে শুরু করা, আবার চলতে শুরু করলে থামানো তত কঠিন হয় যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি হয়। একই রকম ভাবে এরিয়া, এরিয়া যদি বড় হয় তাহলে এটাকে বেন্ড করাও কঠিন, এরিয়া যদি ছোট হয় তাহলে এটাকে বেন্ড করাও মানে ছোট হলে পরে বেন্ড করে তখন আবার সহজ আর কি। বুঝছো? আর এরিয়া যদি বড় হয়ে যায় তাহলে এটাকে বেন্ড করাও যেরকম কঠিন, আর একবার বেন্ড হয়ে গেলে সেটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসাও কঠিন। এই জিনিসটা মূলত এটা হচ্ছে আমাদের মূলত মিল। তো এখানে পার্থক্য হলো একটাই, যে এখানে মাসের জায়গায় এখানে এরিয়া আছে, এবং এরিয়া থাকার কারণে এর নাম হলো জিওমেট্রিক্যাল মোমেন্ট অফ ইনার্সিয়া। আচ্ছা, তোমার জিওমেট্রিক্যাল মোমেন্ট অফ ইনার্সিয়া এটাকে আমরা তাহলে এখন যে নামটা দিব সেই নামটা হচ্ছে আইজি। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল মোমেন্ট অফ ইনার্সিয়া, যেটা নাম হলো আইজি। তাহলে আইজি ইকুয়ালস টু এই জিনিসটা। এখন তাহলে এইটুকু সম্পূর্ণটা মিলে আমরা মোমেন্ট অফ জিওমেট্রিক্যাল মোমেন্ট অফ ইনার্সিয়া আইজি লিখতে পারি। অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হলো এটাকে আমরা একটু মুছে দিই, তাহলে এখানে যদি কোনো সমস্যা না থাকে আমরা এটা মুছে দিই। আর একটা কাজ করা যায়, সেটা হলো একটু আগে আমরা যেটা লিখলাম সেটাকে আমরা এরিয়া দিয়ে লিখবো, টোটাল এরিয়া, মানে এরকম ভাবে অল্প আলফা এরিয়া, মানে তোমার এখানে যদি ফিলামেন্ট তুমি কাছে ধরো তাহলে এইটুকু ফিলামেন্ট হলো মানে আলফা, আরো যদি বড় তাহলে এইটুকু আলফা, আরো বড় নিলে এইটুকু আলফা। আমরা যদি টোটালটা যদি আমরা ধরি তাহলে টোটাল এরিয়া হচ্ছে এ। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, এই টোটাল বেন্ডিং মোমেন্টটাই হলো ওয়াই বাই
রো ইন্টু এ কে স্কোয়ার, এরকম ভাবে আমরা ধরতে পারি। এখন এই এ কে স্কোয়ারটা কি? এই এ কে স্কোয়ারটাই হলো আমাদের যে সামেশন অফ আলফা আই এক্স আই স্কোয়ার, এটা সমানই আমরা বলতে পারি এ কে স্কোয়ার, এটা সমানই হলো আমাদের মোমেন্ট, জিওমেট্রিক্যাল মোমেন্ট অফ ইনার্সিয়া আইজি। তাহলে এটাকে আমরা আর এক স্টেপ করতে পারি যে ওয়াই ইন্টু আইজি ডিভাইডেড বাই রো। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে এখানে কেটা কি ছিল? আমাদের কে যেটা আমরা বলেছিলাম, এটা আমাদের, সরি, কেটা হচ্ছে আমাদের মূলত রেডিয়াস অফ জাইরেশন, যেটা আমরা আগে ধরেছিলাম ঠিক একই রকম ভাবে এটাও তাই, এখানেও আমাদের এটা রেডিয়াস অফ জাইরেশন, যেটা আমরা আগে যেভাবে ক্যালকুলেট করেছি এখানেও একই রকম নিয়মে আমরা এটা ক্যালকুলেট করব। তো এটুকু ক্লিয়ার কিনা, একটু কনফার্ম করো তোমরা আমাদের। তাহলে যেটা মূল বিষয় এখান থেকে সেটা হলো আমাদের বেন্ডিং মোমেন্ট। সেই বেন্ডিং মোমেন্টটা আমরা টোটালটা ক্যালকুলেট যদি করি, তাহলে এই টোটাল বেন্ডিং মোমেন্টের ভ্যালু হয় ওয়াই এ কে স্কোয়ার বাই রো। হ্যাঁ বলো। স্যার আমাদের এখানে প্রচুর ঝড় হচ্ছে স্যার, বন্যার পানি উঠছে, সেজন্য সেই জন্য একটু বলো, প্রবলেমটা বলো। আচ্ছা, ডিসকানেক্টেড হয়ে গেছে মনে হয়। যা কি পর্যন্ত যা বললাম এটা বুঝতে পারছো কিনা? জিওমেট্রিক, কি বলে, টোটাল বেন্ডিং মোমেন্ট, টোটাল বেন্ডিং মোমেন্ট হলো আমাদের ওয়াই এ কে স্কোয়ার বাই রো। এই ওয়াই এ কে স্কোয়ার বাই রো এটাই আমাদের পরবর্তীতে ক্যান্টিলিভার যখন পড়বে এখনই সেটাতে আমাদের কাজে লাগবে। তো যদি এটুকু বুঝে থাকো তাহলে আমরা এটাকে ক্লোজ করি, মানে ক্লোজ করে বলতে কি এটা মুছে দিই এবং এরপরে আমরা এগিয়ে যাই আর কি। আচ্ছা, আর একটা জিনিস এখানে একটু বলা দরকার, আর একটা টার্ম তোমাদের এখানে বলতে পারো, সেটা হলো একটু এই টার্মটা একটু খেয়াল করো, ওয়াই এ কে স্কোয়ার বাই রো যেটা আমরা বললাম, এখানে ওয়াই এ কে স্কোয়ার বাই রো ডিভাইড বাই নিচে কি আছে রো, যেটা হ্যাঁ, রোটা হচ্ছে আমাদের মূলত রেডিয়াস, তাই না? এটাকে আমরা বলি ফ্লেক্সুরাল রিজিডিটি। ফ্লেক্সুরাল রিজিডিটি এটা হলো আমাদের মূলত এই ওয়াই এ কে স্কোয়ার, বা যেটাকে আমরা ওয়াই আইজি যেটা আমরা বললাম, এটা হলো ফ্লেক্সুরাল রিজিডিটি। এখন রিজিডিটি, সরি, ও কে কে হয়ে গেছে, এটা এ হবে, ওয়াই এ, এখানে যেটা ছিল ওয়াই এ কে স্কোয়ার বাই মানে রো আর কি, রোটা ছাড়া যেটুকু থাকছে এটা হচ্ছে আমাদের ফ্লেক্সুরাল রিজিডিটি। এবং এটা জিনিসটা কি, এটা হলো আমাদের তোমার, এটা হচ্ছে মূলত ফোর্স আমাদের যেটুকু ইয়াতে হলো রিজিডিটি উপরে যেটা আমরা বলছিলাম বেন্ডিং মোমেন্ট, তাই না? এই বেন্ডিং মোমেন্টে এটা ইউনিট তোমার রেডিয়াসের জন্য, নিচেরটা আমাদের রো যেটা আমরা বলেছিলাম রেডিয়াসটা হচ্ছে মানে এখানে যে ভাগ করেছি, তাহলে ইউনিট রেডিয়াসের জন্য যে পরিমাণ বেন্ডিং মোমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফ্লেক্সুরাল রিজিডিটি। ইউনিট রেডিয়াস অফ কার্ভেচারের জন্য আমাদের যে পরিমাণ বেন্ডিং ফোর্স দরকার সেটা। তোমরা একটু 1 মিনিট ওয়েট করবে, আমি একটু আসছি। আচ্ছা, তাহলে আমরা এটা ক্লোজ করি এবং তারপরে আমরা এগিয়ে যাই। তোমাদের ক্লাসটা আজকে একটু দীর্ঘ হবে, কিন্তু সমস্যা নাই, আমরা মাঝে বিরতি দিব, তোমরা একটু রেস্ট করার সময় পাবে 5 মিনিট, তারপরে আমরা আবারও ক্লাসে ফিরে আসবো। সমস্যা নাই তো, আজকে তো আর কোনো ক্লাস নেই তোমাদের, তাই না? জি স্যার। আচ্ছা।
আচ্ছা, আমরা এখন একটা ক্যান্টিলিভারে প্রথমে ড্র করলাম আর কি। ক্যান্টিলিভারে আমরা জাস্ট সাইড ভিউটা রাখাচ্ছি, এবং সাইড ভিউর মধ্যে আর একটা জিনিস হলো, সেটা হলো এর শুধু নিউট্রাল অ্যাক্সিসটা আমরা এখানে রেখেছি। এবং এই যে ক্যান্টিলিভার, এই ক্যান্টিলিভারের যে লেন্থ, এই লেন্থ হচ্ছে এখান থেকে জাস্ট এ পর্যন্ত, যেটা কিনা এল পরিমাণের ক্যান্টিলিভারের লেন্থ। এবং তুমি এই এন্ডে একটা ফোর্স তুমি এখানে অ্যাপ্লাই করবে, যে ফোর্সের ভ্যালু হচ্ছে ডাব্লিউ। মানে ডাব্লিউ ওয়েট আমরা এখানে যদি ঝুলাই, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত ডাব্লিউ ফোর্স অ্যাপ্লাই করা হলো আর কি। এখন এই পরিমাণ ফোর্স তুমি যদি এখানে অ্যাপ্লাই করো, তাহলে ক্যান্টিলিভারটা জাস্ট একটু বেঁকে যাবে। যে এই এন্ডটা যেহেতু আমাদের এখানে একটা ফার্ম একটা কোনো সাপোর্টের সাথে আছে, তাহলে এটা এদিকে একটু কম বাঁকবে, এবং শেষের দিকে যে আমাদের এটা অনেকখানি বেশি পরিমাণ বাঁকবে আর কি, এরকম, তাই না? প্রথম দিকে বেঁকেছে বলে খুব বেশি মনে হবে না, কিন্তু তারপর একটু হলো মাইক্রোস্কোপিক হলো, একটু হলো বাঁকবে, এবং শেষের দিকে যে এটা একদম বেশি বাঁকবে। এখন আমাদের টোটালটা যদি কার্ভেচারটা তুমি অ্যানালাইজ করো, তাহলে এখানে এটা দেখবে একটা পারফেক্ট একটা আর্ক এখানে তৈরি হবে আর কি, এবং তার সেন্টার এখানে কোনো এক জায়গায় থাকবে। আচ্ছা, তো এই পরিমাণে যদি ফোর্স এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে জাস্ট এক্স যে কোনো একটা দূরত্ব আমরা যদি ধরে নিই, এর মাঝে কোনো একটা পজিশন যদি আমরা ধরে নিই এক্স, তাহলে এইটুকু দৈর্ঘ্য হলো, মানে আচ্ছা এটা আমরা যদি ধরলাম এক্স দূরে, তাহলে এইটুকু দূরত্ব হলো আমাদের এল মাইনাস এক্স। আচ্ছা, তো এক্স পজিশনে আমরা যদি আমাদের এক্সটার্নাল কাপড়টা যদি আমরা এখানে কনসিডার করি, মানে যে পরিমাণ ফোর্স এখানে প্রয়োগ করছে, সে ফোর্সের মোমেন্টটা যদি আমরা ধরি, তাহলে কত হবে এক্স পজিশন, মানে তোমার যে এই পজিশনে আমাদের কাপড়টা যদি আমরা ধরি, তাহলে এখানে মোমেন্টের যে ভ্যালু, এটা হচ্ছে ডাব্লিউ টাইমস এল মাইনাস এক্স। কেন হলো এটা? কারণ হলো যে ফোর্স টাইম এটার যে দূরত্বটা, মানে তোমার যে ফোর্স আমরা যেখানে ধরেছি সেটার দূরত্ব, আমরা এখন ফোর্স অ্যাপ্লাই করেছি হলো একদম শেষের এন্ডে, এবং আমরা কনসিডার করেছি এই ইয়ে থেকে, মানে আমাদের সাপোর্ট থেকে এক্স দূরত্ব। তার মানে হলো ফোর্স থেকে যে পজিশনে আমরা এটার মোমেন্টটা ক্যালকুলেট করতে চাই, এই পজিশনের দূরত্ব হলো মূলত এল মাইনাস এক্স। এই কারণে ডাব্লিউ টাইমস এল মাইনাস এক্স, এইটুকু হচ্ছে আমাদের এক্সটার্নাল কাপল অ্যাট এ। আমরা যদি এটাকে এ নাম দিই, তাহলে এই পজিশনে আমাদের এক্সটার্নাল কাপল হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল কাপল। এক্সটার্নাল কাপল এট এ হচ্ছে এটা। এখন এটা যদি হয়, তাহলে এটাকে আমাদের ব্যালেন্স করার জন্য এখানে ইন্টারনাল একটা কাপল তৈরি হবে, এটাকে আমরা রিস্টোরিং কাপল বলতে পারি। সেই রিস্টোরিং কাপলের যে ভ্যালু, রিস্টোরিং কাপলের যে ভ্যালু, এটাকে আমরা টাউ দিয়ে যদি লিখি, যেটা আমরা আগে ইয়া করলাম আর কি, প্রমাণ করলাম, যেটা এখানে কি ছিল, ওয়াই এ কে স্কোয়ার বাই রো, তাই না? একটু আগে আমরা যেটা ডিফাইন কি বলে এটাকে প্রমাণ করলাম, যেটা সেটা ছিল ওয়াই এ কে স্কোয়ার বাই রো। এটা আমাদের ইন্টারনাল কাপল, মানে হলো এটার জাস্ট এর উপরে ফোর্স অ্যাপ্লাই করলে পারে এর যে ইলাস্টিসিটি আছে, সেই ইলাস্টিসিটি ধর্ম থাকার জন্য এখানে যে পরিমাণ কাপলটা তৈরি হবে, সেটা হচ্ছে এটা ওয়াই এ কে স্কোয়ার বাই রো। এখন এটা আমাদের একটা কাপল, যেটা এখানে এক্সটার্নাল কাপল, আর এটা আমাদের রিস্টোরিং বা ইন্টারনাল কাপল। এই দুটো যখনই ব্যালেন্স হবে, তখন সেটা ওই পজিশনে এটা ফিক্স থাকবে। এটা আমরা জানি ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে, এটা আমরা জানি। তাহলে এই ওয়াই এ কে স্কোয়ার বাই রো, এটা ইকুয়ালস টু হবে ডাব্লিউ টাইমস এল মাইনাস এক্স। এটা আমরা এখন কি জানতে যাচ্ছি? আমরা জানতে যাচ্ছি হলো যে এটার বেন্ডিং এর ভ্যালুটা কতখানি, এবং বেন্ডিং মোমেন্ট আমরা অলরেডি ক্যালকুলেট করেছি। আমরা এটার বেন্ডিং এর মানে কতখানি বেন্ড হবে, এই বেন্ডিং এর পরিমাণটা আমরা এখানে জানতে চাইবো আর কি। আচ্ছা, এখন এখানে এই যে রেডিয়াস অফ কার্ভেচার যেটা আমরা বলেছি রো, এই রো এর একটা ক্যালকুলেশন আছে, যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে পাওয়া যায়। এই রেডিয়াস অফ কার্ভেচার, যেটা কিনা আমরা রো ধরেছি, রেডিয়াস অফ কার্ভেচার রো, এটার ভ্যালুটা তোমরা এটা প্রমাণ হয়তো করেছো, বা এটা প্রমাণ করা যায় আর কি। আমরা অত ডিটেলস প্রমাণে আমরা যাব না। এটা 1 প্লাস ডিওয়াই বা ডিএক্স এর হোল স্কোয়ার, এটা টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তোমরা কি এটা পড়েছো? তোমাদের এটা পড়ার কথা, ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথ তোমাদের এটা থাকার কথা, রেডিয়াস অফ কার্ভেচার।
একটা যে কোনো একটা আর্কের জন্য রেডিয়াস অফ কার্ভেচার আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে এটাকে এভাবে লিখতে পারি। একটু রেসপন্স করো, তোমরা কি এটা পড়েছো? না স্যার। স্যার পড়ি নাই মনে হয়। আচ্ছা, পড়োনি। তো যাই হোক, এটা একটু তোমাদের মনে রাখতে হবে, কারণ এটার প্রমাণ আছে যেটা কিনা সম্পূর্ণ ম্যাথমেটিক্স। এটা আমাদের ফিজিক্সের এটা প্রমাণ করার দরকার নেই, এটা আমরা জাস্ট ইউজ করব। এটা একটা ফর্মুলার মতো, এটাকে আমরা ব্যবহার করব, বুঝছো? তো ফর্মুলাটা কি, যে রেডিয়াস অফ কার্ভেচার কোনো একটা আর্কের জন্য যেটা কিনা রো ইকুয়ালস টু রো যদি রেডিয়াস অফ কার্ভেচার হয়, এটা সমান হলো 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কয়ার। এটা টোটালটার উপরে পাওয়ার হচ্ছে 3/2 ডিভাইডেড বাই ওয়াই এর এক্স এর রেসপেক্টে ডাবল ডেরিভেটিভ, সেকেন্ড টাইম ডেরিভেটিভ আর কি। এটা হচ্ছে আমাদের মূলত রেডিয়াস অফ কার্ভেচার। এখন এই রেডিয়াস অফ কার্ভেচারটা আমাদের বেন্ডিংটা মানে যদি খুবই অল্প পরিমাণ যদি বেন্ড হয়, তাহলে কি ঘটনা ঘটবে? এই ইয়াটা থেকে, ফর্মুলাটা থেকে, আমাদের বেন্ডিং যদি অল্প হয় তার মানে হলো যে এক্স এর রেসপেক্টে ওয়াই এর চেঞ্জ খুব বেশি না, তাই না? আমাদের এইটা হচ্ছে আমাদের যদি ওয়াই অ্যাক্সিস ধরি এবং এটা যদি আমরা এক্স অ্যাক্সিস ধরি, তাহলে এক্স এর রেসপেক্টে ওয়াই এর চেঞ্জ যদি খুব বেশি না হয়, সেটাকে আমরা বলি যে বেন্ড কম, যদি কম হবে তখন। তো ওয়াই এর এক্স এর রেসপেক্টে ওয়াই এর যদি চেঞ্জ কম হয়, তার মানে হলো আমাদের এটা নেগলিজিবল আর কি, ডিওয়াই বাই ডিএক্স, এটা তখন আমাদের নেগলিজিবল আমরা ধরতে পারি এটাকে। তো এটা যদি নেগলিজিবল হয়, তাহলে উপরে যে টোটালটার ভ্যালু, এই ভ্যালুটা হলো আমাদের 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেক্ষেত্রে যে রো ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তার মানে হলো আমরা এখান থেকে লিখতে পারি হলো 1 বাই রো ইকুয়ালস টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। যাক, আবারও বলছি, আমাদের রেডিয়াস অফ কার্ভেচারে যেটা ফর্মুলা লিখলাম, এটা জাস্ট ফর্মুলা হিসাবে এটা মনে রাখতে হবে আমাদের। এটা মনে রাখবো আমরা। আমি আসলে নিজে পক্ষপাতী না যে মানে মুখস্থ করার দিকে আর কি, কিন্তু ফর্মুলাটা আমাদের মুখস্থ করতে হয়, ওই সেন্সে আমাদের এটা মনে রাখতে হবে। এবং এটা থেকে আমরা ইউজ করে যেটা বলতে পারি, আমাদের রেডিয়াস অফ কার্ভেচার যদি মানে কার্ভেচারটা যদি অল্প হয়, তাহলে রেডিয়াসটা হবে ঠিক এরকম, যাতে করে আমাদের যে ডিওয়াই বা ডিএক্স উপরে যেটা আছে, এই চেঞ্জটা আমরা নেগলিজিবল ধরতে পারি কম্পেয়ার টু জিরো, অ্যাপ্রক্সিমেটলি জিরো। তখন আমরা এটাকে লিখতে পারি, উপরের যে ভ্যালুটা আছে টোটালটা এটা 1, এবং অনের নিচে ডি স্কোয়ার ওয়াই বা ডিএক্স স্কোয়ার। তাহলে এটাকে তুমি 1 বাই রো যদি করো, তাহলে এটা এরকম ভাবে আসে। তো এটাকে আমরা এখন বসাবো কোথায়? আমাদের যে একটু আগে যে ইকুয়েশনটা আমরা এখানে বের করলাম, এই ইকুয়েশনে নিয়ে আর এটাকে বসিয়ে দেবো। তাহলে কতখানি হয়, কারণ এখানে 1 বাই রো আছে, তাই না? তাহলে এটাকে এর মধ্যে যদি আমরা বসিয়ে দিই, তাহলে কি ঘটনা ঘটে? তাহলে ওয়াই এ কে স্কোয়ার বাই রো, এই রো এর জায়গাটা তাহলে এখন হলো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এটা সমান হলো ডাব্লিউ টাইমস এল মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের মূলত এখন ইকুয়েশন দাঁড়াচ্ছে। এখন এটাকে আমরা এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে পারি, কারণ এখানে আমাদের এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছে, তাহলে ইন্টিগ্রেশন হবে এক্স এর রেসপেক্টে, এবং এটা আমরা দুইবার করতে পারি। তো ফার্স্ট টাইম যদি এটা এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন যদি করি আমরা, তাহলে এখানে হবে ওয়াই এ কে স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এবং একটা কনস্ট্যান্ট যেটা কিনা c1 ধরলাম প্রথমে। দেখো এটা ইন্টিগ্রেশনটা বুঝতে পারো কিনা? আমরা এক্স এর রেসপেক্টে যদি একটা ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে এটাকে এভাবে লেখা যায় যে ওয়াই এ কে স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্স, কারণ এখানে আমরা একবার ইন্টিগ্রেশন যদি করেছি, তাহলে একটা স্কোয়ার উঠে গেল, মানে সরি ডাবল ডেরিভেটিভ ছিল, সিঙ্গেল ডেরিভেটিভ হয়ে গেল আর কি, সিঙ্গেল টাইম ডেরিভেটিভ। ডাব্লিউ এখানে এরকমই থাকলো, এল কে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন যদি করি, তাহলে এল টাইমস এক্স, আবার এক্স কে যদি আবার ইন্টিগ্রেশন করি, তাহলে এক্স স্কোয়ার বাই 2, এবং এটা যেটা আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল, তাহলে এখানে আমাদের একটা কনস্ট্যান্ট থাকবে যেটা নাম হলো c1। এখন এই c1 এর ইনিশিয়াল মানে c1 এর যে ভ্যালু, এটা আমরা ইনিশিয়াল কন্ডিশন থেকে বের করে নিয়ে আসতে পারি। ইনিশিয়াল কন্ডিশনটা কি? এক্স এর ভ্যালু যদি 0, তখন ওয়াই এর ভ্যালু কেমন? এক্স এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা এখানে দেখি যে এক্স এর ভ্যালু 0 মানে হলো ঠিক এরকম পজিশন, এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই মানে ওয়াই এর কোনো চেঞ্জ নাই, তাহলে ওয়াই এর ভ্যালু 0। তাহলে হোয়েন এক্স 0, তাহলে ওই সময়তে আমাদের ওয়াই ইকুয়ালস টু 0, এবং এটাই যদি হয় তাহলে c1 এর ভ্যালুও হবে জাস্ট 0, কারণ এখানে খেয়াল করো x যদি 0, তাহলে এইটুকুটা পুরোটাই 0। এই টার্মে x 0 হওয়ার কারণে y ও 0 হয়েছে, তাহলে এটাও 0, তাহলে c1 ইকুয়ালস টু 0। তাহলে এই যে এটা যদি আমরা এখানে ওই আগের ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমরা এখন পাবো যেটা, সেটা হলো y a k স্কোয়ার dy
by dx equals to w into lx minus x square by 2 এবং কনস্ট্যান্টটা আমাদের এখানে থাকছে না। এখন কথা হলো আমাদের x যেটা আমরা বলছি সেই xটা যদি l এর সমান হয়, মানে এক্সটা হচ্ছে যে কোনো পজিশনে, তো দেখো এক্সটা হচ্ছে আমাদের মূলত যে কোনো পজিশন, এটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এমনকি একদম এন্ডেও হতে পারে। তো যদি একদম এন্ড পজিশনে যদি হয়, মানে ফ্রি এন্ড, এটা আমাদের ফ্রি এন্ড, এটা যেখানে আমাদের কোনো কিছু মানে আটকা নাই আর কি, ওই ফ্রি এন্ডে যদি আমরা এই পজিশনটা কনসিডার করি, সেক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালু হয় এর সমান, এল এর সমান, এবং সে কন্ডিশনে আমরা এখানে যেটা বলতে পারবো এরপরে সেটা হচ্ছে y a k square dy by dx equals w into l square minus l square by 2, এবং এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, ডানে বামে নিয়ে যাই, তাহলে যেটা এখান থেকে আমরা বসাতে পারবো সেটা হচ্ছে dy by dx এটা সমান হবে আমাদের এখানে কি থাকে, এল স্কোয়ার থেকে আমরা অর্ধেক এল স্কোয়ার বাদ দিচ্ছি, তাহলে এখানে অর্ধেক এল স্কোয়ার থাকবে, তাহলে w ডিভাইডেড বাই, আচ্ছা w এল স্কোয়ার আর কি, 2y a k স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মূলত dy বাই dx ইকুয়ালস টু এটা। এখন dy বাই dx, এই dy বাই dx টা কি, dy বাই dx হচ্ছে আমরা একটা আর্কের জন্য এটাকে বলি এর স্লোপ, তাই না? তাহলে এটা হচ্ছে স্লোপ অফ বেন্ডিং বিম। বেন্ড বিম, তাহলে আমাদের এই যে বিম যেটা আছে সেই বিমের স্লোপটা হচ্ছে মূলত dy বাই dx, এটা সমান হচ্ছে wl স্কোয়ার ডিভাইড বাই 2ya k স্কোয়ার। তাহলে তোমাকে যদি বলা হয় যে একটা বিমের জন্য এর স্লোপের ইকুয়েশনটা বের করো, তাহলে এই পর্যন্ত করে রেখে দিলেই হবে। তারপরে আমাদের আরো কিছু কাজ আছে, যেটা কিনা এর যে ডিপ্রেশন যেটা আছে, মানে ম্যাক্সিমাম যে পরিমাণ ডিপ্রেসড হয় যতখানি এটা নেমে যায়, এই ডিপ্রেশনটা আমাদের বের করতে হবে। এটা ভ্যালুটা আমরা এখন নাম দিই ডেল্টা। ম্যাক্সিমাম যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয় এর এন্ডে, যেটাকে আমরা ডিপ্রেশন বলি, সেই ডিপ্রেশনটা কতখানি হবে এটা আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য আমরা আবারও এখানে ফিরে আসি, আমরা এইটুকু অংশ মুছে দিই। কোনো সমস্যা আছে তোমাদের? পার্টিসিপেন্ট আরো কমে গেল, 51 জন থেকে 31 জন, যা কমে যাওয়া উচিত না আজকে শেষ ক্লাস হিসাবে। তাহলে আমরা এটাকে আবার সেকেন্ড টাইম আরেকবার যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এখান থেকে পাবো y a k স্কোয়ার ইন্টু y ইকুয়ালস টু w ইন্টু l x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই কত হবে এবার 6, তাই না? প্লাস এবার ইন্টিগ্রেশন হলো, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হলো c2, এটা। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা বের করে নিয়ে আসি আর কি। বলো এরপরে কি হবে? আমরা ম্যাক্সিমাম যে পরিমাণ ডিপ্রেশন হবে, ও আচ্ছা এখানে আরেকটা ব্যাপার হলো, এখানে ওয়াইটা কিন্তু আবার এখানে দুটো একই রকম মনে করবে, দুটো কিন্তু একই ওয়াই না। একটা ওয়াই হচ্ছে আমাদের ইয়ংস মডুলাস, আর আরেকটা ওয়াই হলো এটার ডিপ্রেশন, মানে যতখানি এটার ওয়াই ডিরেকশনে যে পরিমাণ ডেভিয়েশন হচ্ছে আর কি, এটা দুইটা কিন্তু একই না, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং আরেকটা কথা হলো, আমরা এখানে ম্যাক্সিমাম যে পরিমাণ ডিপ্রেশন হচ্ছে এটা আমরা বের করতে চাই, যেটা কিনা আমাদের এটাকে যদি বি পজিশন যদি বলি, তাহলে বি পজিশনে ম্যাক্সিমাম যে পরিমাণ ডিপ্রেসড হয় সেটা আমরা বের করতে চাই। এবং এটা ম্যাক্সিমাম যে পরিমাণ ডিপ্রেশন হবে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা এখানে লিখেছি যে এটা সমান হলো আসলে ডেল্টা, কখন অ্যাট বি এল ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু এল, এক্স ইকুয়ালস টু এল এ আমাদের y ইকুয়ালস টু ডেল্টা হবে। তো আমরা যদি এখন x এর ভ্যালু যদি আমরা l বসিয়ে দিই, তাহলে এখন y এর ভ্যালু আমাদের এখানে ডেল্টা বসাতে হবে। তাহলে এখানে ইয়ংস মডুলাস y ইন্টু এরিয়া ইন্টু রেডিয়াস অফ জাইরেশন স্কোয়ার ডিপ্রেশন ইকুয়ালস টু w
ইন্টু এল, এখানে কি হলো তাহলে এটা কিউব ডিভাইডেড বাই 2 মাইনাস এল কিউব ডিভাইডেড বাই 6, তাহলে কত থাকে এখানে? এল কিউব বাই 2 আর এল কিউব বাই 6, তাহলে 1/3 থাকে, তাই না? 1/3। তাহলে আমাদের এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে শুধুমাত্র ডেল্টা ভ্যালুটা যদি বের করে নিয়ে আসতে চাই, তাহলে এটা সমান হলো আমাদের ডাব্লিউ ইন্টু এল কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু ওয়াই ইন্টু এ কে স্কোয়ার। দেখো ঠিক আছে কিনা। এই হচ্ছে আমাদের মূলত ডেল্টার ভ্যালু, ডিপ্রেশনের ভ্যালু। একটা ক্যান্টিলিভারের জন্য ম্যাক্সিমাম যে পরিমাণ ডিপ্রেশন হয়, এটার এল লেন্থ এবং এ রেডিয়াস ক্রস সেকশনাল এরিয়া যদি হয় এবং ইয়ংস মডুলাস যদি হয় ওই ম্যাটেরিয়ালের ওয়াই, তাহলে তার জন্য ডিপ্রেশনের ভ্যালু হচ্ছে এটা। বুঝতে পারছো তোমরা সবাই? হ্যালো, জি স্যার। আচ্ছা অনেক জটিল মনে হচ্ছে কি বলতে পারো? তোমাদের যদি মনে হয় যে একটা ক্লাসে আমাদের এটা কঠিন হয়ে যাবে, আজকে শেষ করতে হবে এমন কোনো তাড়া নেই, তোমরা চাইলে আরেকটা ক্লাস হতেই পারে। কি তোমাদের মত কি, আজকে শেষ হবে নাকি আরেকটা ক্লাস হবে? আমাদের কিন্তু আরো অনেকখানি আগাতে হবে, প্রায় স্যার আহ আরেকটা ক্লাস নিলে ভালো হয়। আরেকটা ক্লাস হলে ভালো হয়। স্যার এটাতে তো বুঝতেও পারছি না খুব ভালো শেষের দিকে, তো আরেকটা ক্লাস নিয়ে নিলেই হয়তো ভালো হবে আমাদের সবারই জন্যই। আচ্ছা কোন জায়গায় বুঝতে পারোনি বলো। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা ক্লাস নিব, কিন্তু আজকে যেটুকু হলো এইটুকুর মধ্যে কোন জায়গায় বুঝতে পারোনি বলো, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা আরেকবার বোঝাবো, কোনো সমস্যা নেই তো। কিন্তু না বুঝে যাওয়া যাবে না, বুঝছো? যতবার না বুঝবে ততবারই বোঝাবো, কিন্তু না বুঝে ক্লাস থেকে যাওয়া যাবে না, অবশ্যই বুঝতে হবে। কোথায় প্রবলেম হচ্ছে বলো? আচ্ছা জিনিসটা হয়তো নতুন, এই কারণে হয়তো মনে হয় একটু কঠিন মনে হতে পারে, কিন্তু একদম ইজি। তোমার প্রথম লজিক গুলো যেটু একটু একবার ধরে নাও, বাকিগুলো আমাদের শুধুমাত্র এমনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এটা নিয়ে কোনো প্রবলেমই তোমরা পড়বে না, এটা ক্লাস 5-6 এর ছাত্ররাও এটা পারে আর কি। কিন্তু মেইন লজিকটা তোমাদের ধরতে হবে এবং এই জন্য তোমরা এখানে এটা পড়ছো। তো যাই হোক, আমাদের তাহলে এই বেন্ডিং মোমেন্ট এটা এই পর্যন্ত তাহলে থাকলো আজকে। এরপরে আমরা আরো কি বলে এটাকে, মানে ক্যান্টিলিভারের জন্য আমরা আরো কিছু এখানে পড়বো। ক্যান্টিলিভারের যে ইকুয়েশনটা হয় এটা দুই রকমের হয়। আমরা এখানে যেটুকু ক্যালকুলেশন করলাম এটার মধ্যে দেখো আমরা কোনো জায়গাতে এর যে ওয়েট, ক্যান্টিলিভারের নিজের একটা ওয়েট আছে, সেই নিজের ওয়েটটা আমরা এখানে কনসিডার করিনি। তো যদি ক্যান্টিলিভারের নিজের ওয়েট কোনো রকমের এফেক্ট না ফেলে, তাহলে তার জন্য ইকুয়েশনটা আমরা এখন পর্যন্ত যেটুকু ডিরাইভ করছি এটা ঠিক আছে। কিন্তু যদি এই ক্যান্টিলিভারের ওয়েটটা যদি আমাদের নেগলিজিবল না হয়, তাহলে এর ক্যালকুলেশনটা একটু ভিন্ন হবে, সেটার জন্য আবার ক্যালকুলেশন আবার এরকম আছে আর কি। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে ক্যান্টিলিভারের জন্য ডিপ্রেশনের ইকুয়েশন, এবং সেটা ক্যান্টিলিভারের নিজস্ব ওয়েট নেগলেক্ট করা যায় সেই কন্ডিশনে। তো এই পর্যন্ত তোমরা একটু পড়ো, তোমাদের গত ক্লাসে লেকচারটাও সম্ভবত তোমাদের দেওয়া হয়নি, আমি এটা দুইটা মিলে আজকে এটা সহ তোমাদের দিয়ে দেবো, তোমরা এখান থেকে একটু পড়বে। আচ্ছা আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো তাহলে। আজকে হয়তো ঈদের পরে প্রথম ক্লাস, অ্যাটেন্ডেন্সও কম, অ্যাটেন্ডেন্স থাকলে পরে আজকে আমি এটা শেষ করে ফেলতাম, কিন্তু অ্যাটেন্ডেন্সও অনেক কমে গেল তোমাদের। তো যাই হোক, কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করি আজকে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।